একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, অন্যদিকে ইরান। একটি ভয়াবহ যুদ্ধ সংগঠিত হচ্ছে পশ্চিম এশিয়ায় এবং যুদ্ধের 2 সপ্তাহ পার হয়ে 3য় সপ্তাহ চলছে। তো এখন যুদ্ধে একটি নতুন মোড় নিতে চলেছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। আমরাও যা খবর পাচ্ছি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, নিউজ এজেন্সিজ ইত্যাদি থেকে, তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা বা ইসরায়েল একটু একটু ডেসপারেট সিচুয়েশনে পড়ে গেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা প্রবল চাপের মুখে আছেন দেশের ভেতরে এবং বাইরে। যুদ্ধের একটা মোড় ঘোরানো কিছু ঘটনা ঘটে গেছে এর ভিতরে। দক্ষিণ পার্টস, সাউথ পার্টস যে অয়েল ফিল্ড, সেখানে ইসরায়েল একটি অ্যাটাক চালিয়েছেন, প্রচন্ড মাত্রার একটা অ্যাটাক চালিয়েছে এবং এতে ক্ষিপ্ত হয়ে ইরান কাতারের অয়েল ফিল্ডে আরেকটি ম্যাসিভ আক্রমণ চালিয়েছে এবং মাত্রাটা এতই বড় যে বলা হচ্ছে যে কাতারের আগামী 5 বছরের জন্য 5 ভাগের 1 ভাগ এলএনজি উৎপাদনের সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এই আক্রমণে। ডোনাল্ড ট্রাম্প রিয়াক্ট করেছেন। উনি তো রিয়াক্ট করেনি, উনি আবার ক্ষণে ক্ষণে মত বদলান, পরস্পর বিরোধী কথাবার্তা বলতে থাকেন যে উনি জানতেন না যে ইসরায়েল এরকম অ্যাটাক করবেন, এরকম একটি কথা বলেছেন। তো এবং উনি আবার কাতারকে ইনোসেন্ট বলে খুব মানে তেল মারছেন, আবার বলছেন যে এমনই ভয়াবহ আক্রমণ করবেন উনি যেটা অতীতে কেউ দেখেনি, এরকম একটা মানে তার কথার সারমর্ম এরকমই দাঁড়ায়। তো এ ধরনের কথা তো উনি বলেই আসছেন এবং উনি ইরানকে ধূলিসাৎ, প্রথমেই যে খামেনি এবং তার আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্য এবং বিভিন্ন ডিসিশন মেকার এবং পরবর্তীতেও বেশ কয়েকজন ইরানিয়ান বড় ডিসিশন মেকার, পলিসি মেকারস এবং যুদ্ধের নেতৃত্ব দানকারী যারা আছেন তাদেরকে টার্গেটেড অ্যাসাসিনেশনের শিকার হতে হয়েছে। এগুলো বেশিরভাগ ইসরায়েল করেছে। তো ইসরায়েল আবার বলেছে যে আমেরিকা মোটামুটি জানতো। তো তাদের ভিতরে এক ধরনের ঠিক মনোমালিন্য বলবো না, কিন্তু কথার ভিতরে পার্থক্য দেখা যাচ্ছে। ওদিকে আবার আমেরিকার ভিতরে এরকমটা আমরা দেখি নাই যে আমেরিকার যে ট্র্যাডিশনাল মিত্র পশ্চিম ইউরোপ, তাদের দেশগুলো আমেরিকার সাথে এই যুদ্ধে সরাসরি বা মানে পরোক্ষভাবেও অংশ নিতে চাচ্ছে না। তারা এই যুদ্ধটাকে সেইভাবে ভ্যালু দিচ্ছে না, মানে মানে প্রয়োজনীয়তাটাই তারা স্বীকার করছে না। ওদিকে আবার বিভিন্ন যে সূত্র থেকে খবর আসছে যে আমেরিকা শেষ পর্যন্ত গ্রাউন্ড ট্রুপস মানে সৈন্য নামানোর পরিকল্পনা করছে বিভিন্নভাবে। তারা খার্ড, যেখানে তাদের আক্রমণ করেছিল আগে, সেখানে তারা সৈন্য নামানোর এরকম পরিকল্পনাটা করছে, এরকম কথাবার্তা শোনা আসছে। আসলে এই সৈন্য না নামিয়ে আমেরিকার যে গোল, ইসরায়েলের যে গোল মানে যে লক্ষ্য, তার ভিতরে একটি হচ্ছে ইরানের রেজিম পরিবর্তন করা। রেজিম পরিবর্তন আপনি শুধু মিসাইল মেরে করতে পারবেন না। এবং তারা কুর্দদেরকে, যে বিদ্রোহী কুর্দ যারা আছে, কুর্দি আছেন, সুন্নি, ইরান একটি শিয়া অধ্যুষিত দেশ হলো, কুর্দিরা সুন্নি, ওনাদের দিয়েও একটা ইয়ে করার চেষ্টা হয়েছিল, কিন্তু এটাকে মনে হয় অ্যাবর্ট করতে হয়েছে যে কোনো কারণেই হোক। এটা খুব বেশি একটা ইয়ে করতে পারে নাই, হেডওয়ে করতে পারে নাই। তো তারা নেটো তো থাকবে বলে মনে হচ্ছে না। আমেরিকা এবং ইসরায়েল মিলে, ইসরায়েলও মনে হয় না গ্রাউন্ডে ট্রুপস নামাবে। আমেরিকাকে শেষ পর্যন্ত যদি এই ধরনের একটা সিনারিও ডেভেলপ করে, তাহলে আমেরিকাকে নামাতে হবে সৈন্য। এবং এর রিপারকাশনও যখন বডি ব্যাগ ফিরতে থাকবে আমেরিকায়, যখন সৈন্যদের লাশ ফিরতে থাকবে, তখন মানে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হতে চলেছে যদি না কোনো একটা মিরাকল ঘটে যায় এবং সবারই শুভবুদ্ধিদয় হয়ে তারা আলোচনার টেবিলে সমঝোতার সিদ্ধান্ত নেন। এরকম কিছু যদি সহসা না ঘটে, তাহলে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে।
কারণ ইরান তার সক্ষমতার প্রমাণ দিয়ে দিয়েছে। ওদিকে তাদের যারা আমেরিকা বলে প্রক্সি, সে হুথিরা বা হিজবুল্লাহ বা হামাস, এরাও বিভিন্নভাবে ইসরায়েলের জন্য এবং পার্শ্ববর্তী গালফ রাষ্ট্রসমূহ এবং সৌদি আরব এদের জীবন অতিষ্ঠ করে তুলবে। তো যুদ্ধ কারো জন্যই শান্তি বয়ে আনে না, এবং সারা বিশ্বই আসলে সাফার করছে। হরমুজ প্রণালীতে ইরান আমাদের বাংলাদেশকে তারা একটা গুড জেস্টার দেখায়, তারা বাংলাদেশি জাহাজের ক্ষেত্রে তারা অনেক শিথিল একটা ইয়ে করেছে, কিন্তু তারপরে ওখানে তো মিসাইল ছোড়াছুড়ি হবে বা আমেরিকার সৈন্যরা ইয়ে করবে। আর আমেরিকার যদি হরমুজ প্রণালী মানে মুক্ত রাখতে হয়, তাদের সৈন্য নামাতে হবে, জাহাজ পাঠাতে হবে ওখানে। এবং এটা তারা যে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, এটা তো আমেরিকান ইন্টেলিজেন্স থেকে খবর পাওয়া উচিত ছিল। এটা তো এই ইন্টেলিজেন্সের কাজ তো একটা অন্যতম প্রধান কাজই হচ্ছে যে আশঙ্কা, যেরকম আশঙ্কাগুলোকে ঠিক মতো বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী ব্যবস্থার সুপারিশ করা। তো এমন মনে হচ্ছে যে আমেরিকা এটা কল্পনাই করে না যে ইরান হরমুজ প্রণালী আটক করবে। ইরান তো তার চেষ্টা করবে, যেহেতু তারা বিভিন্ন দিক থেকে আক্রান্ত এবং মাইটি পাওয়ার, সুপার পাওয়ার এবং তার সাঙ্গপাঙ্গদের দ্বারা তারা আক্রান্ত প্রধান সঙ্গী আপাত দৃষ্টিতে। তো তারা সেটা করবে। তাদের যে শক্তিগুলো আছে, যেগুলো, কারণ এটা খুবই, যেটাকে বলে সমতা যুদ্ধ না, অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার হচ্ছে, যে ইরানের যে শক্তিমত্তার দিক থেকে ইরান অবশ্যম্ভাবীভাবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের তো প্রশ্নই ওঠে না, দুর্বল। তো তো তারা এটা করছে, তারা গালফ ওয়ার দিকে তারা মিসাইল মারা শুরু করেছে। এটা ঠিক প্রচলিত ওয়ারের মতো তো এটা চলছে না। অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারে এরকমই হয়। একটা গেরিলারা যখন যুদ্ধ করে একটা মাইটি শক্তি, একটা শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে, তারা তাদের মতো করে যুদ্ধ করে। ইরান এরকম একটা ইয়েতে পড়ে গেছে, তারা আক্রান্ত, সবচাইতে বড় কথা এটা। তো ইরান তাদের মতো করে যুদ্ধ চালাচ্ছে এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যথেষ্ট সাফল্যের সাথে যুদ্ধ চালাচ্ছে। তাদের মিসাইল শুধুমাত্র গালফ দেশের যায় নাই, হাইফা, তেল আবিব, এইসব জায়গায় ইসরায়েলি সিভিলিয়ানরা মারা যাচ্ছে তাদের হামলায়। ইসরায়েলি সোলজারও মারা গেছে, আমেরিকান 13-14 জন সৈন্য মারা গেছে, কোন রকম গ্রাউন্ড ট্রুপস এর সরাসরি যুদ্ধের ইয়ার না হয়েও। তো এখন ট্রাম্প কিভাবে চিন্তা করেন সেটা আসলে বলা খুবই মুশকিল, এটা প্রেডিক্ট করা যায় না। হি ইজ আ ভেরি আনপ্রেডিক্টেবল অ্যান্ড কি বলবো, এক্সেন্ট্রিক একটা ক্যারেক্টার। আপনি নেতানিয়াহুকে অনেকটা প্রেডিক্ট করা যায় তারপরেও, কিন্তু ট্রাম্পকে একদমই প্রেডিক্ট করা যায় না। সে উনি একবার বললেন উনি, হ্যাঁ, ইরানের নেভিকে ধ্বংস করে দিয়েছেন, আবার উনি বললেন যে ইরানের নেভির উপর হামলা করতেন। এরকম বিভিন্ন রকমের কথাবার্তা উনি বলছেন। এটা কি একটা বৃহত্তর মাইন্ড গেমের অংশ কিনা সেটাও বলা যাচ্ছে না, কারণ তার অনেক রকম কর্মকাণ্ড, এই পুরো যুদ্ধে জড়ানোটাই ঠিক যুক্তিকে মানে লজিক ডিফাই করে যায়। যেখানে তার জনসমর্থনও সেরকম নাই, তার সেনেটররা তার সাথে নাই, তার নিরাপত্তা কর্মকর্তা ইয়ে করছেন, রিজাইন দিচ্ছেন, এবং আমেরিকায় এই বয়ানটা খুবই জোরদার হচ্ছে যে ইসরায়েলের যুদ্ধ আমেরিকা কেন করবে। এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। রেজিম চেঞ্জের সাথে আমেরিকার তো কোনো ইয়ে নাই, কোনো যোগসূত্র নাই। একটা সাধারণ আমেরিকানের কি কেন সে রেজিম চেঞ্জের জন্য এত বড়
ম্যাসিভ, এগুলো বিভিন্ন কোভার্ট অপারেশন করে। হ্যাঁ, যদি প্রয়োজন, এই যে মোসাদ্দেকের সময় 50s করা হয়েছিল, এখানে আমেরিকা ব্রিটেন সবাই মিলে তার রেজিম চেঞ্জ করেছিল। কিন্তু এভাবে একটা বিশাল মিসাইল মেরে তাদের বিভিন্ন যুদ্ধ জাহাজ ফ্লিটগুলোর দু একটা আবার বিভিন্ন কারিগরি ত্রুটি বা দুর্ঘটনার কারণে ফিরে যেতে হয়েছে। তো এগুলো এনে এত টাকা পয়সা ইনভলভ করে, এক একটা মিসাইলের পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভলভ করে, তো ইসরায়েলের জন্য তারা যুদ্ধ করবে, এটা এটা কি, এটা আমেরিকায় এই অনুভূতিটা প্রবল থেকে প্রবলতর হয়েছে। এবং বেঞ্জামিন নেতানিয়াহু উনি ওনার মতো করে বলার চেষ্টা করছেন এটা আমেরিকান প্রেসিডেন্ট তার নিজেই ডিসিশন নিয়েছেন, করার চেষ্টা করছেন। তো যুদ্ধে একটা নতুন মোড় নিতে চলেছে। এটা যদি যুদ্ধটা যেরকম আশঙ্কা করা হচ্ছে যে প্রলম্বিত হবে, যুদ্ধ আলটিমেটলি একটা মোড় নিতে যাচ্ছে এবং এটা কারোর জন্যই সুখকর হয় না, হবে না। এই এলএনজি ফ্যাসিলিটি অফ কাতারের মানে 1/5 ওয়াইপড আউট। অন্যদিকে হরমুজ প্রণালীর, বাংলাদেশের কথা আলাদা, কিন্তু সারা পৃথিবী তো একরকম, বাংলাদেশ আলটিমেটলি এফেক্টেড হবে। তেল, শুধু তেল না, তেলের অনেক বাই প্রোডাক্ট আছে আপনারা জানেন, যেগুলো হ্যাম্পার করবে। তো আমরা মানে কি বলবো, আশার বিপরীতে আমরা আশা করি, হোপিং এগেনস্ট হোপ, যে একটা শান্তিপূর্ণ সমাধান আসুক। কিন্তু ঘটনা যে দেখা যাচ্ছে যে ইরানিয়ান রেজিমকে অতটা আসলে দোষ দেওয়ার কিছু নাই, কারণ একটা ডিলের আলোচনা চলার পরে আপনারা যে সব যুক্তি দেখিয়ে আক্রমণ করেছেন, ওনারা আশঙ্কা করছেন যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি করছে। তো আপনারা, আমেরিকাই বলেছিল যে গত জুনে যে তারা সম্পূর্ণ নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ধ্বংস করে দিয়েছে। তুলসি গ্যাবার্টকে এটা প্রশ্ন করা হয়েছিল সেনেটরদের সামনে, তাদের যে কথা হলো, বাহাস হইল, উনি কোনো সদুত্তর দিতে পারেন। উনিও ট্রাম্পের মতোই খুব ইভেসিভ ট্যাকটিক্স ইউজ করেন, প্রশ্নগুলো ইভেট করে গেছেন অনেক প্রশ্ন। সিআইএ চিফও ছিল, ডিরেক্টর ছিল। তো আসলে খুব বেশি যদি আশা করতেই হয় এখন, কিন্তু রিয়ালিটি বড়ই কঠিন। আমরা বাংলাদেশে, অন্যান্য অনেক দেশে আজকে ঈদ চলছে, ইভেন গতকালও কিছু দেশে ঈদ হয়েছে। বাংলাদেশেও ইন্টারেস্টিংলি চাঁদপুর এবং আরো দু একটা ডিস্ট্রিক্টে বেশ কিছু গ্রামে, ইউনিয়নে আজকে ঈদ পালন হচ্ছে। তো মূল মানে বড় ঈদটা আর কি, মানে যেটা হবে ঈদ উল ফিতর, 1 মাসের 30 দিন এবার রোজা হয়েছে, 30 দিনের সিয়াম সাধনার পরে মানুষ খুশির ঈদ পালন করবেন। বাংলাদেশের সবাই দেশে ফেরেন, নারীর টানে তারা গ্রামে যান, তাদের শহরে যান, কেউ কেউ ঢাকা শহরেও আসেন, যারা ঢাকার বাইরে চাকরি বাকরি করেন, ব্যবসা করেন। তাদের সকল, আমাদের যারা শুনছেন দেখছেন, তাদের সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের যাওয়া যাত্রা পথে, সড়ক পথে, নৌপথে কিছু মানুষ মারা গেছেন। তাদের সাথে আর তাদের ঈদ পালনের উদ্দেশ্যে যেতে গিয়েছিলেন, কিন্তু সেটা তাদের আর হয় নাই। তাদের এবং তাদের স্বজনদের জন্য ঈদটা মোটেও আনন্দদায়ক হবে না, দুঃখের ঈদই হবে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারকে সহ্য শক্তি দেওয়ার জন্য মালিকের কাছে আহ্বান করছি, সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে আহ্বান করছি। আর তারপরেও ঈদ আসবে, গানটি বাজবে, ওমন রমজানের ঈদের শেষে, রোজার শেষে এলো খুশির ঈদ। সবাইকে ঈদ মোবারক।